Dear students, Assalamu alaikum. I hope that you are well by the grace of Almighty Allah. Welcome to online class at Al Hayat Educator Home. I am Anwar Hussain. Talking about class 9 and 10 English second paper changing sentence. তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডে আমি তিন প্রকার সেন্টেন্স লিখেছি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা আজকে এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে থেকে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন সেন্টেন্সে আমরা রূপান্তর করব এগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেজ এবং ক্লোজ লিখে রেখেছি। এই ফ্রেজ ক্লোজ সম্পর্কে আমরা সংজ্ঞাটা শুধু জানব। তো শুরুতে আমি ফ্রেজ এবং ক্লোজের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, আর এখানে ফ্রেজ শব্দের অর্থ হলো শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ অর্থাৎ একগুচ্ছ শব্দের যদি একটি অর্থ হয়, অর্থাৎ একটি পার্টস অফ স্পিচের ন্যায় অর্থ হয়, তাহলে তাকে আমরা ফ্রেজ বলবো। যেমন আমরা যদি বলি যে ইন দ্য মর্নিং মানে সকালবেলা, এখানে কিন্তু সকাল বা সকালে, এটা সম্পূর্ণ অর্থটা কিন্তু একটা। আবার আমি যদি বলি ইন এ নাটশেল, এটাও কিন্তু ইন এ নাটশেল, এটাও কিন্তু একটা ফ্রেজ। আবার আমি যদি লিখি টু প্লে, এটাও কিন্তু একটা ফ্রেজ। অর্থাৎ এখানে দেখো যে একের অধিক শব্দ আছে, দুইটা আছে, তিনটা চারটা, তিনটা বা চারটা, দুইটা, তিনটা, চারটা, এই যে একের অধিক শব্দ আছে। শব্দগুচ্ছ বলতে অবশ্যই ওখানে শব্দগুচ্ছ বলতে একের অধিক শব্দ থাকতে হবে এবং সেটি আলাদা আলাদা শব্দের অর্থ না বুঝিয়ে সবগুলো শব্দ মিলিয়ে একটা অর্থ প্রকাশ করবে। এই জন্য একে আমরা বলবো ফ্রেজ। আর ক্লোজটা শব্দের অর্থ হচ্ছে যে ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ, এই যে বাক্যাংশ, বাক্যাংশ বলতে আমরা তো বুঝতেই পারতেছি যে বাক্যের অংশ। বাক্যাংশ অর্থ হচ্ছে বাক্যের অংশ। তাহলে এখানে খেয়াল করো যে এটা কিভাবে বুঝবো। আমি যদি লিখি যে হি ইজ এ বয় অ্যান্ড হি ইজ ভেরি গুড, এখানে লক্ষ্য করো এই সম্পূর্ণটার পরে কিন্তু একটা ফুল স্টপ দেওয়া আছে। সম্পূর্ণটার মিলেই কিন্তু একটি বাক্য। তো এই সম্পূর্ণ বাক্যের মধ্যে আবার খেয়াল করো যেখানে এখান থেকে একটা বাক্য রয়েছে, হি ইজ এ বয়, এখানে একটা বাক্য। আই অ্যান্ডটা কখনো নাই, তাহলে আবার এখানে হি ইজ ভেরি গুড, তাহলে এখানে একটি বাক্য, দুইটি বাক্য রয়েছে। যখন আমরা এখানে ফুল স্টপ দিলাম তখন কিন্তু একটি বাক্য হলো। আবার যখন আমরা এই পাশে ফুল স্টপ দিলাম এখান থেকে এখানে একটা বাক্য হলো, দুইটি বাক্য হলো। কিন্তু এই দুইটি বাক্য হলো এই দুইটি স্বাধীন বাক্য। আর যখন আমরা এখানে এটাকে ফুল স্টপ বাদ দেবো এবং কনজাংশন দ্বারা যোগ করে দেব, তখন হয়ে গেল দুইটি আলাদা আলাদা বাক্যাংশ হয়ে গেল এবং বাক্য হলো সম্পূর্ণ মিলে একটি। তা এই অংশটি হলো তখন বলা হবে ক্লোজ, এই অংশটিকে তখন বলা হবে ক্লোজ। যখন এটি এককভাবে ছিল তখন ছিল এটি বাক্য বা সেন্টেন্স, কিন্তু যখন সম্পূর্ণটার একটি সেন্টেন্স হবে তখন আলাদা আলাদা অংশগুলো তখন হবে ক্লোজ। তাই একটি ক্লোজের মধ্যে সাবজেক্ট থাকে এবং ফাইনিট ভার্ব থাকে। তাহলে ক্লোজ হচ্ছে একটি বাক্যাংশ যার মধ্যে সাবজেক্ট রবে এবং ফাইনিট ভার্ব রবে। এখানে একটি বাক্যাংশ যার মধ্যে সাবজেক্ট আছে এবং ফাইনিট ভার্ব রয়েছে। তাহলে ক্লোজ হতে গেলে সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনিট ভার্ব থাকতে হবে এবং সেটা একটা বাক্যের অংশ হতে হবে। এই হলো ক্লোজ। আর ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। আশা করি তোমরা ক্লোজ এবং ফ্রেজের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসটি বারবার তোমরা অবশ্যই দেখবে। এরপরে লক্ষ্য করো যে বোর্ডে আমি লিখেছি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড লিখেছি।
এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে আমরা কি করব, এগুলো কিন্তু সেন্টেন্স। সেন্টেন্স এখানে সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সের একটি সাবজেক্ট রয়েছে এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। আবার কমপ্লেক্স সেন্টেন্স হলো যে সেন্টেন্সের মধ্যে একটি মেন ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ রয়েছে। আর কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে দুটি মেন ক্লোজ রয়েছে। তো আশা করি তোমরা এই সংখ্যাগুলো বুঝতে পেরেছো। এগুলো প্রাথমিকভাবে আমরা যখন সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করেছিলাম তখন কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠনগুলো আমরা কীভাবে হয় এগুলো আলোচনা করেছিলাম। এখন এখানে আমাদের যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমরা রূপান্তর কিভাবে করব। তো একটি সেন্টেন্সকে রূপান্তর করতে গেলে আমাদের বিভিন্ন ধাপ রয়েছে। যেমন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ডও করতে পারি, আবার সিম্পল থেকে কমপ্লেক্সে আসতে পারি, সিম্পল থেকে আবার কম্পাউন্ডে আসতে পারি, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে, আবার কম্পাউন্ড থেকে সিম্পলে আসতে পারি। এই যে অনেক কয়েকভাবে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। তা আজকে আমরা যেহেতু প্রথমে শুরু করছি এজন্য আমরা একটা সহজ থেকে শুরু করব, আর সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা সিম্পল সেন্টেন্সে আসব। আজকের বিষয় হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল, কমপ্লেক্স থেকে সিম্পল, এইটা আমরা আজকের আলোচ্য বিষয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেন্টেন্স কমপ্লেক্স কাকে বলে। কমপ্লেক্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং একটি মেন ক্লোজ থাকে, অর্থাৎ এখানে দুটি ক্লোজ থাকতে হচ্ছে, একটি সাবঅর্ডিনেট, একটি মেন ক্লোজ। মেন ক্লোজটি হচ্ছে স্বাধীন আর সাবঅর্ডিনেট ক্লোজটি হচ্ছে পরাধীন, যেটি মেন ক্লোজের উপর নির্ভর করে। আর সিম্পল সেন্টেন্সে কোনো ক্লোজ থাকে না। তাহলে লক্ষ্য করো, কমপ্লেক্সে যদি দুটি ক্লোজ থাকে তাহলে সিম্পলে তুমি ক্লোজ থাকে না। তাহলে এখন কি করতে হবে, মনে করো আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, আর যেমন হি ইজ সো, বা হি রিডস মোর সো দ্যাট হি ক্যান পাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমি ওখানে একটি সেন্টেন্স লিখেছি যে এখানে 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 একটা অংশ রয়েছে এবং কনজাংশন বাদ দিয়ে এখানে একটি অংশ রয়েছে। এই যে দুটির অংশ রয়েছে, এই অংশ দুটিকে কিন্তু আমরা বলবো ক্লোজ, অংশ দুটিকে ক্লোজ বলবো। তো এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লোজ থাকে, সিম্পল সেন্টেন্সে কিন্তু ক্লোজ থাকে না। সিম্পল সেন্টেন্স সাধারণত যদি লিখতাম হি রিডস মোর, এটি একটি সিম্পল সেন্টেন্স। আবার যদি লিখতাম হি ক্যান পাস, এটি একটি সিম্পল সেন্টেন্স। আবার এখানে যখন যোগ হয়ে গেছে তখন এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। তাহলে কমপ্লেক্স থেকে আমরা যদি সিম্পলি করতে যাই তাহলে তো আমাদের ক্লোজ রাখা যাবে না। তখন কি করতে হবে, তখন আমাদের এই যে অংশটি রয়েছে এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট। কনজাংশন যেখানে থাকে, কনজাংশন যে ক্লোজের সামনে থাকবে সেটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকিটি হলো মেন ক্লোজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজটিতে আমরা কি করব, এটাকে ফ্রেজে রূপান্তর করব, এটাকে ফ্রেজে রূপান্তর করব। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লোজকে যদি ফ্রেজে রূপান্তর করি তাহলে এখানে থাকলো ক্লোজ আর এখানে তো ক্লোজ নাই, তার মানে এটা ফ্রেজ হয়ে গেল। তাহলে ফ্রেজ তো সিম্পল সেন্টেন্সে থাকবে, তখন হয়ে গেল কি এটা সিম্পল। তাহলে আমাদের কাজটা হলো যে কোনো একটা ক্লোজকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটিকে আমরা যদি ফ্রেজে রূপান্তর করতে পারি তাহলে কিন্তু আমাদের ওটা কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাবে। আমাদের মূল কাজটাই হচ্ছে ক্লোজকে ফ্রেজে রূপান্তর করা। ক্লোজকে ফ্রেজে রূপান্তর করলেই কিন্তু আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এখন কি ফ্রেজ করতে হবে, যদি ক্লোজটি নাউন ক্লোজ হয় তার নাউন ফ্রেজ, ক্লোজটি যদি অ্যাডজেক্টিভ ক্লোজ হয় তার অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ক্লোজ হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ যে ধরনের ক্লোজ থাকবে ঠিক সেই ধরনেরই ফ্রেজ তৈরি করতে হবে। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সুবিধার জন্য আজকে দুই একটি প্র্যাকটিস করাবো। তার মধ্যে তোমাদের প্রথমেই আমি দিয়ে দিয়েছি ওখানে সো দ্যাট যুক্ত করে দিয়েছি। সো দ্যাটের ক্ষেত্রে আমরা কিভাবে কাজটি করব, যে যদি দেখি আমি একটি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট রয়েছে, সো দ্যাট মূলত কিন্তু আমাদের কাজটা হবে যে এখানে কনজাংশনটাকে লক্ষ্য করে আমাদের কাজ করতে হবে। আর ক্লোজ তো দুই পাশে থাকবে,
কনজাংশনের দুই পাশে বা কনজাংশনের সাথে ক্লোজ থাকবে। এই জন্য আমাদেরকে কনজাংশনটা লক্ষ্য করে কাজ করতে হবে। সবসময় মনে রাখবা কনজাংশন লক্ষ্য করার পরে কিন্তু আমরা ফ্রেজ তৈরি করব। কনজাংশন লক্ষ্য করার পরে আমরা কিন্তু ফ্রেজ তৈরি করব। তো এবারে আমরা সো দ্যাট যুক্ত বাক্যে আমরা কীভাবে করব। কনজাংশন মোটামুটি আমাদের গ্রামারে যে পরিচিত কিছু কনজাংশন দেওয়া থাকে এবং ওই কনজাংশনগুলো দিয়েই কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করা হয় এবং এগুলো পরীক্ষায় আসে। তো আমরা সেই গ্রামার বই থেকে যে কমন যে কনজাংশনগুলো আছে সেগুলো সংক্রান্ত আমরা প্র্যাকটিস করব। তো এখানে শুরুতে দেওয়া আছে সো দ্যাট। সো দ্যাট থাকলে আমরা কিন্তু কীভাবে লিখব। আর আমি একটি কথা প্রথমে বলেছি যে যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে আসব আমাদের কাজটি হবে সবসময় সাবঅর্ডিনেট ক্লোজে। সাবঅর্ডিনেট ক্লোজে কাজ করতে হবে কনজাংশন দিয়ে থেকে শুরু করে। তো কনজাংশন থেকে শুরু করে আমরা কী করব, তাহলে আমাদের মেন ক্লোজটা তাহলে কী হবে, লিখে যেতে হবে হি রিডস মোর। তাহলে মেন ক্লোজে কিন্তু কোনো কাজ করা যাবে না। মেন ক্লোজটি আমরা কিন্তু এখানে লিখে রেখেছি, মেন ক্লোজে কোনো কাজ আমাদের নেই। তো তোমরা বুঝতে পারছো যে মেন ক্লোজে যেহেতু কোনো কাজ নেই তাহলে আমরা কি করব, এখানে মেন ক্লোজটি লিখব। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লোজ থেকে শুরু করব। তা যেখানে আমরা সো দ্যাট পাবো সেখানে আমরা কিন্তু টু বসাবো। এই সো দ্যাটের জায়গায় কিন্তু আমরা টু বসাবো, তোমাদের মনে রাখতে হবে সো দ্যাটের জায়গায় টু বসাবো। তো এখন যেহেতু আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে ফ্রেজ গঠন করা, ক্লোজ নয়। আমরা ক্লোজটাকে যেহেতু ক্লোজ ছিল, এটা ছিল আগে মনে করো ক্লোজ, এটা আগে ছিল ক্লোজ, এখন কিন্তু আমরা রূপান্তর করবো ফ্রেজে। তাহলে আমাদের টুর পরে আর সাবজেক্টের প্রয়োজন হচ্ছে না। কনজাংশন তো এখন রাখবো না, কেন কনজাংশনের সাহায্যে আমরা ক্লোজকে যুক্ত করি। এখন তো ক্লোজ থাকতেছে না, তাহলে আমি কনজাংশন রাখবো কেন, কনজাংশন আউট। তাই এখন আমাদের থাকতেছে শুধু সাবজেক্ট। তা সাবজেক্ট তো আমাদের দ্বিতীয় বাক্য গঠন করতে গেলে আমাদের সাবজেক্টের প্রয়োজন আছে। তাই এখানে তো আমাদের দ্বিতীয় কোনো বাক্য গঠন করতেছি না, দ্বিতীয় কোনো ক্লোজ রাখতেছি না। এই জন্য আমাদের এখানে এই সাবজেক্ট রাখার কোনো দরকার নেই। তারপর অক্সিলিয়ারি ভার্বও আমরা রাখবো না, সরাসরি আমি এখানে মূল ভার্বটা লিখবো। এখানে নন ফাইনিট রূপ ধারণ করলো, নন ফাইনিট রূপ ধারণ করলো। তাহলে এখন দেখো হি রিডস মোর টু ফাস্ট। এই যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে, একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব রয়েছে, এটা একটা সিম্পল বাক্য। আর বাকি যে ভার্বটি রয়েছে এটি কিন্তু আর ফাইনিট নাই, এটি এখন নন ফাইনিট হয়ে গেছে। তো ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব সংক্রান্ত আলোচনা কিন্তু ভার্বের ক্লাসে হয়েছিল, হোয়াটসঅ্যাপ স্পিচে যখন আমরা ওরা আলোচনা করেছিলাম। তো এখন লক্ষ্য করো যে এই সো দ্যাট যুক্ত বাক্যগুলোকে আমরা যখন কি করতেছি, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে সিম্পলে আসতেছি, তখন আমরা সো দ্যাটের জায়গায় কিন্তু টু দিচ্ছি। আবার এখানে আমরা হিটা বাদ দিলাম, অক্সিলিয়ারি ভার্ব বাদ দিলাম, সরাসরি মূল ভার্বটা আমরা লিখব। এবার একটা আমি উদাহরণ দেই তোমাদের। আরেকটা উদাহরণ দেখবা যে হি walked fast in order that he could reach। তো লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো যে এখানে হি ওয়ার্কড ফাস্ট ইন অর্ডার দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাট কিন্তু একটি কনজাংশন, ইন অর্ডার দ্যাট একটা কনজাংশন। এবং কনজাংশনের এপাশে তোমরা একটা ক্লোজ দেখতে পাচ্ছ, এটা একটা ক্লোজ, আবার কনজাংশনের এপাশে একটা ক্লোজ দেখতে পাচ্ছ। তো যখন তোমরা দুটি ক্লোজ দেখতে পাচ্ছ তাহলে নিঃসন্দেহে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় কমপ্লেক্স এবং সিম্পল, তাহলে এটি নিশ্চয়ই একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কি করব, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা সিম্পলে রূপান্তর করব। পূর্বের মতো একই নিয়ম, এখানে আলাদা কোনো নিয়ম নেই। তাহলে আমরা মেন ক্লোজটিকে কিন্তু আমরা লিখব। তাহলে হি ওয়ার্ক ফাস্ট, মেন ক্লোজে কিন্তু আমাদের কোনো কাজ করতে হবে না, মেন ক্লোজটি আমরা শুধু লিখে যাব। তো মেন ক্লোজটি যখন লেখা হয়ে গেল, এখন আমাদের কাজ হচ্ছে কনজাংশনে। তা ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট এই দুইটার ক্ষেত্রে কিন্তু সবসময় আমরা টু বসাবো।
টু টু আয়ার পরে আমরা এখানে কিন্তু ইন অর্ডার টু বসাতে পারি, তবে টু আমরা বসাবো সহজে হয়, টু বসাবো। তাহলে আমাদের কিন্তু এখানে কনজাংশনটা কি বাদ দিলাম, কারণ আমরা তো সিম্পলে তো কনজাংশন থাকে না, এই জন্য আমাদের কনজাংশনটা বাদ দিতে হবে, এবং বাদ দেওয়ার জন্য আমাদের একটা বিকল্প কিছু নিতে হবে। তো এই জন্য আমাদের একটা বাদ দিলাম, যে টু নিলাম। টু নিয়ে আমরা কী করবো, এখন সরাসরি সাবজেক্ট লাগবো না, এটার মতো সাবজেক্টে বাদ দেবো, এখানে ক্যান বাদ দিয়েছিলাম, এখানে কুড বাদ দেবো, সরাসরি মূল ভার্বটি লাগবো। তাহলে এখানে লাগবো আমরা রিচ রিচ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যখন আমরা কোনো সিম্পল সেন্টেন্সকে কী করতেছি, সোদারযুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যখন সিম্পল করতেছি, তখন কিন্তু সোদারের স্থানে বা ইন অর্ডার দ্যাটের স্থানে কিন্তু আমরা টু বসাচ্ছি এবং সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব বাদ দিচ্ছি। কারণ 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 হচ্ছে যে আমরা তো এখানে ক্লোজ রাখতেছি না, এখন তো আমরা ফ্রেসে আসতেছি, আমরা এখানে ফ্রেসে যাব। ফ্রেস গেলে তো আমার আর দ্বিতীয় সাবজেক্টের দরকার নেই, আমার বাক্যে তো একটি সাবজেক্ট রয়েছে, তা ফ্রেসে আর দ্বিতীয় সাবজেক্টের দরকার নেই, এবং ফ্রেসে অক্সিলারি ভার্বেরও কোনো কাজ নেই। ফ্রেসের সাবজেক্টও লাগবে না, অক্সিলারি ভার্বও লাগবে না, শুধু মূল ভার্বটিকে একটু নন ফাইনাইটে নিতে হবে, নন ফাইনাইটে নিতে হবে। তো আমরা মূল ভার্বকে নন ফাইনাইটে নিতে গেলে আমাদের টু যোগে নন ফাইনাইট হয়, আইএনজি ফর্মে হয়, আবার পাস্ট পার্টিসিপল ফর্মেও হয়। তো আমরা এখানে টু ফর্মে নন ফাইনাইট লিখেছি। তাহলে আমাদের এখানে দ্বিতীয় সাবজেক্টের প্রয়োজন নেই, আর আমাদের অক্সিলারি ভার্বেরও প্রয়োজন নেই, আমাদের শুধু মূল ভার্বটিকে আমরা নন ফাইনাইটে লিখে নিয়েছি। তাহলে কনজাংশনও বাদ গেল, সাবজেক্টও বাদ গেল, অক্সিলারি ভার্বও কিন্তু বাদ গেল। তো আমরা এভাবেই কিন্তু এটাকে সিম্পল করলাম। তো এরা কিন্তু আগে ছিল কমপ্লেক্স সেন্টেন্স, আমরা সিম্পল করেছিলাম, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, আমরা এটাকে কিন্তু সিম্পল করলাম। এভাবেই কিন্তু আমরা কী করতে পারি, কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে আমরা সিম্পলে নিয়ে যেতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের আজকে তোমাদের আমি আর বেশি আলোচনা দেব না, আর একটা শুধু তোমাদের আলোচনা দেবো, যেহেতু প্রথম দিন তো প্রথম ক্লাস, এই জন্য তোমাদের বিষয়গুলো পড়ার একটু সুযোগ দিতে হবে। কমপ্লেক্স এবং সিম্পল কম্পাউন্ডগুলো সম্পর্কে জানবা, বাসায় একটু বই দেখবা, ক্লোজ এবং ফ্রেশ সম্পর্কে আর একটু দেখবা, দেখি রিভিশন করে নিবা, তাহলে তোমাদের কিন্তু এগুলো সুবিধা হবে বুঝতে। এখন আমি যেটা দেবো সেটা হলো যে এখন আমি দেবো 2 নম্বরটা দেবো, সো ড্যাশ দ্যাট দেবো, সো ড্যাশ দ্যাট দেবো। এখানে লক্ষ্য করো যে বাক্যটি, হি ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এই বাক্য লক্ষ্য করো, সো এবং দ্যাট রয়েছে, কনজাংশনটা কিন্তু একটু মাঝখানে গ্যাপ থাকে, মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ বসাইতে হয়। তো এই জাতীয় কনজাংশনের ক্ষেত্রে আমরা কি করব, এই জাতীয় কনজাংশনের ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করব কিভাবে, এইটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা মেন ক্লজ। তাহলে আমরা এখানে লিখব, যেহেতু আমরা এটা কি করতেছি, কমপ্লেক্স থেকে সিম্পল করতেছি, তাহলে এখানে সো এর জায়গায় আমরা টু লিখব। তাহলে এখানে লেখো হি ইজ, এখানে লিখব টু, এখানে লেজি, এই টু লিখেছি। আর এই কনজাংশনের জায়গায় কিন্তু আমরা টু লিখবো। টু লেখার পরে তোমরা তো জানোই, আগের যে সেন্টেন্সটি তোমরা প্র্যাকটিস করলে সেখানেও কিন্তু টু লিখেছিলাম, টুর পরে কী করেছিলাম তোমরা সেটা জানো, যে সাবজেক্টও বাদ দেবো, অক্সিলারি ভার্বটাকেও বাদ দেবো। অনুরূপভাবে এখানে আমরা শুধু মূল ভার্বটাকে লিখবো, এই ওয়াক। তা আশা করি বুঝতে পেরেছো যে এখানে আমরা কী করলাম, সোয়ের স্থানে আমরা টু দিলাম, আর এখানে আমরা দ্যাটের স্থানে টু দিলাম। আবার একটা ভিন্ন ব্যাপার আছে এখানে, একটু দেখো, খেয়াল করো, যেমন দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট। এখানে লক্ষ্য করে যে বাক্যটি আমি লিখেছি যে দ্য লোড ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি ইট। এখানে আমরা এখানে যে লক্ষ্য করো যে আগের যে অংশটি ছিল, এই আগের অংশের সাবজেক্ট কিন্তু দ্য লোড, আর পরের অংশের সাবজেক্ট কিন্তু হচ্ছে আই, আর এখানে কিন্তু সাবজেক্ট ছিল হি, এখানে কিন্তু ছিল হি। এই যে ভিন্ন ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে, সেটা একটু খেয়াল করবা। যে এখানে আমরা লিখব দ্য
লোড ইজ, টু এর জায়গাতে আমরা টু লিখবো, সো এর জায়গায় টু হেভি ঠিকই লিখবো, এখানে আমরা মেন ক্লোজটি ঠিকই লিখবো, মেন ক্লোজ দিয়ে আমাদের কোনো কাজ নেই। কিন্তু এই কনজাংশন তুলে দেওয়ার আগে আমাদের কী করতে হবে, এই যে এই সাবজেক্টটাকে সামনে ফর লিখে এটার অবজেক্টিভ রূপ লিখতে হবে, এটা খেয়াল রাখবা। দ্য লোড ইজ সো টু হেভি ফর মি, আর তারপরে কিন্তু আমরা এই দ্যাটের স্থানে লিখবো টু, এটা তো বাদ গেল, অক্সিলারি তো বাদ যাবে, এবং তারপরে মূল ভাবটি আসবে ক্যারি, তারপরে ইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু লক্ষ্য করার বিষয় রয়েছে এই জায়গাটাতে, যে যখন দেখবো যে এখানে সাবজেক্ট এবং এখানে সাবজেক্ট ভিন্ন, তখন কিন্তু আমরা এই কনজাংশনের পূর্বে টু বসার আগেই এই সাবজেক্টের কিন্তু অবজেক্টিভ ফর্মটা লিখে তার আগে ফর দিতে হবে, এটা খেয়াল রাখবা। তাহলে এখানে হবে দ্য লোড ইজ টু হেভি ফর মি, তারপর টু ক্যারি ইট। এখানে কিন্তু সাবজেক্ট একই থাকার কারণে সাবজেক্ট আমরা বাদ দিয়েছি, শুধু টু দিয়ে মূল ভাব দিয়েছি। এখানেও কিন্তু আমরা টু দিয়ে মূল ভাব দিয়েছি, তারপরে টু দিয়ে মূল ভাব দিয়েছি, শুধু এখানে ব্যতিক্রমটা হচ্ছে যে এই সাবজেক্টটা ভিন্ন হওয়ার কারণে এই পর সাবজেক্টের আগে ফর দিতে হয়েছে, ফর এবং অবজেক্টিভ ফর্ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।